হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকের এপিসোডটির শুরুটা একটু ভিন্নভাবে করতে চাচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন, বর্তমানে বাংলাদেশের নোয়াখালী, ফেনী ওই অঞ্চলগুলোতে ভয়াবহ রকম বন্যা চলছে। পানির তীব্রতা এতটাই বেশি যে মানুষ অসহায় হয়ে পড়ছে। তো তাদের সাথে তাদের পাশে থাকার জন্য আর সবার মতোই আমাদের ভূত আড্ডা টিমের পক্ষ থেকেও আমাদের একজন অ্যাডমিন আরাফাত ভাই, তিনি তার টিম নিয়ে ইতিমধ্যেই সেখানে চলে গেছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও যদি আমাদের টিমের সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিশেষ করে আরাফাত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ডেসক্রিপশন বক্সে আমি আরাফাত ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার এবং তাদেরকে যদি আপনি কোনো অর্থ সহায়তাও করতে চান, সেটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা আপনাদের জায়গায় থেকে যে যতটা পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা সবাই জানি। শুধু জানলেই হবে না, এই কথাটা কাজে কর্মে প্রতিফলন ঘটাতে হবে। আশা করি আপনারা আমার কথার মূল কথাটা বুঝতে পারছেন। আশা করি আপনারা আমার আহ্বানটা শুনবেন। সবাই তাদের পাশে দাঁড়াবেন, সবাই তাদের সহযোগিতার হাত ওই সকল মানুষদের দিকে বাড়িয়ে দেবেন যারা এই মুহূর্তে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, খুবই অসহায়ত্ব বোধ করছে। ইতিমধ্যেই আমাদের লিসেনার্সদের মধ্যে থেকে কেউ কেউ আমাদের সাথে যোগ দিয়েছেন। তার নিজস্ব জায়গা থেকে যতটুকু পারছেন ততটুকুই আমাদের সাথে অ্যাড হয়েছেন। কেউ হয়তো ৳১০০, কেউ হয়তো ৳৫০০ বা ৳১,০০০ মাধ্যমে এভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমি ওই সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই, আপনারা এভাবে একটা মানবিক কাজে পাশে দাঁড়িয়েছেন। এর জন্য ভাই আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা বোধ জানাই এবং অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাদেরকে। তো আশা করি বাকিরাও তাদের মতো এগিয়ে আসবেন। বাকিরাও তাদের নিজ জায়গা থেকে ওই সকল মানুষদের পাশে দাঁড়াবেন। তো এই ছিল কিছু বিশেষ কথাবার্তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আর কথা বাড়াবো না। সরাসরি আজকের এপিসোডের কাজ শুরু করে দিচ্ছি। আহ আজকে আপনারা শুনতে যাচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের একজন অ্যাডমিন আরাফাত ভাইয়ের লেখা বাঁশবাগানের বহুরূপী নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনারা অনেক বেশি এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আর মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ২টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো লিসেনার্স, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের ঘটনায়। চলুন শুনে আসি আরাফাত ভাইয়ের বাঁশবাগানের বহুরূপী। ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন রকম ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম দিচ্ছি ভয়ঙ্কর বাঁশঝাড়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আকাশে কালো মেঘের আনাগোনা, চারপাশে কেমন যেন অন্ধকারে ছেয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি শুরু হবে। সবাই যার যার মতো করে বাড়িতে ফিরছে।
মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ির কৃষানি মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছে। ছেলে মেয়েগুলো খেলা করে বাড়িতে ফিরছে। হঠাৎই বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি শুরু হতেই তিনজন ছেলে দৌড়ে একটা বাঁশঝাড়ের নিচে গিয়ে দাঁড়ায়। তারা তিনজন একই কলেজের ছাত্র, তাদের বাড়িও পাশাপাশি। তিনজনের মধ্যে ফাহিম হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। তার সাথে সাব্বির ও রিকশান আছে। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় তারা বাঁশঝাড়ের নিচটায় গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু তারা জানেও না যে এই মুহূর্তে তারা যেই বাঁশঝাড়ের নিচে আছে সেখানে কি আছে, কেননা তারা এসব অলৌকিক বিষয়ে বিশ্বাস করে না। সাব্বির বলে, এই ফাহিম, লোকে তো এই বাঁশঝাড় নিয়ে নানান কথা বলে বেড়ায়। অনেকেই তো বলে এই বাঁশঝাড়ে নাকি ভূত আছে। ভূতের কথা শুনতেই রিকশান ভয় পেয়ে যায়, কেননা সে খুবই ভীতু। রিকশান বলে, ভাই না, তোরা এইসব ভূতের আলাপ একদমই করবি না। জানিসই তো আমি কতটা ভয় পাই এইসব বিষয়ে। ফাহিম ও সাব্বির হাসতে থাকে আর বলে, আরে বেটা, বয়স তো কম হলো না, এই পর্যন্ত কয়টা ভূত দেখছিস? রিকশান বলে, ভাই তোরা যাই বলিস না কেন, ভূত কিন্তু আছে, আর সেটা সবাইকে দেখা দেয় না। সাব্বির জবাবে বলে, তাহলে তুই ভূতকে না দেখেই এত ভয় পাস কেন? আর যদি একটা ভূতের দেখা পেয়ে যাস, তাহলে তো তোকে এই এলাকায়ও খুঁজে পাওয়া যাবে না। রিকশান বলে, ভাই তোরা আমার সাথে ভূতের ব্যাপার নিয়ে একদমই মজা করবি না বললাম। সাব্বির বলে, ভূত তো কেবল মুভি ও গল্পে থাকে। রিকশান তাদের থামিয়ে দিয়ে বলে, চুপ কর। দুজনেই সাথে সাথে চুপ হয়ে যায়। রিকশান মুখে একটা আঙ্গুল চেপে বলে, চুপ, এখানে কিছু একটা আছে, আর সেটা আমাদেরকে অবশ্যই দেখছে। ফাহিম হাসতে হাসতে বলে, আরে বেটা, তুই কি আমাদের ছোট বাচ্চা পেয়েছিস নাকি, যে তুই বললি আর আমরা তা বিশ্বাস করে নিলাম? রিকশান তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ, আমি কিছু একটা শুনতে পাচ্ছি। আমি যে আওয়াজটা শুনতে পাচ্ছি তা কি তোরা দুইজনেও শুনতে পাচ্ছিস? জবাবে সাব্বির বলে, তোর এই ভূত হলো আমার জুতার নিচে, আর তোর ভূতটা আমার জুতার নিচে ঠিক এইভাবে আওয়াজ করছে। রিকশান খেয়াল করে সাব্বির এতক্ষণ জুতা দিয়ে আওয়াজটি করছিল। রিকশান তাকে বলে, দেখ ভাই, তোকে না বলছি আমার সামনে এইভাবে মজা করবি না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ফাহিম বলে, বেটা, পুরুষ মানুষের আবার কিসের ভয়? তাছাড়া তোর সাথে আমরা দুজন আছি তো। ততক্ষণে বৃষ্টির পানি তাদের গায়ে এসে পড়ছে। এখন তাদের ভেজা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আবারও সেই আওয়াজটি হয়। এবারও রিকশান বলে, তোরা কি আওয়াজটি শুনতে পাচ্ছিস? জবাবে ফাহিম বলে, ঘোড়ার ডিম, এটা তো আমি জুতা দিয়ে ঘষে ঘষে আওয়াজ করছি। এই দেখ, তোর ভূত আমার জুতার তলায়। এটা শুনে রিকশান বলে, বেটা, আমি ভয় পাই বলে তোরা এমনটা করছিস। যদি আমি সাহসী হতাম তাহলে তোদেরকে সবসময় ভয় দেখাতাম। ফাহিম বলে, হয়েছে হয়েছে, তুই কিরকম সাহসী ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে। বেটা, এত বড় হয়েছিস, এখনো তুই রাতের বেলায় লাইট জ্বালিয়ে ঘুমাস, আর ওয়াশরুমে গেলেও সাথে কাউকে নিয়ে যাস, আর তাকে ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে বলিস। আমার তো এটা ভেবেই ভয় হচ্ছে, তোর বউ যদি তোর মতোই ভীতু হয় তাহলে তো হলোই। আর তখনই সেই আওয়াজটি শোনা যায়। এইবারও রিকশান বলতে থাকে, এই, তোরা কি আওয়াজটি শুনতে পাচ্ছিস? ফাহিম ভাবে, আরে হয়তো এইবার রিকশান নিজেই জুতা ঘষে আওয়াজটি করছে। সাব্বিরও তাই ভাবে, কিন্তু পরক্ষণেই তারা খেয়াল করে রিকশান তো স্থির দাঁড়িয়ে আছে, সে পা নাড়াচ্ছে না। তাহলে আওয়াজটি আসছে কোথা থেকে? তারা তিনজনই অবাক হয়ে যায়। রিকশান বলে, এই, তোরা এবার আওয়াজটি কি শুনলি? ফাহিম খেয়াল করে এখনো আওয়াজটি হচ্ছে। সে সাব্বিরকে বলে, এখানে তো আমরা তিনজনই আছি, আমাদের সাথে তো আর কেউ নেই, তাহলে এখন কি আওয়াজ করছে? রিকশান হঠাৎই বলে ওঠে, ভূত, ভূতে আওয়াজ করছে। এটা বলে সে ভয় পেয়ে যায়।
এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নাই। যেহেতু আমরা কেউই আওয়াজটি করছি না, তাহলে নিশ্চয়ই এটা ভূত হবে। এটা বলে সে দৌড় দিতে যাবে, অমনি সে দেখে পাশেই একটা গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। রিকশান ভয়ে আবারও তাদের কাছে চলে আসে। সে বলতে থাকে, ভূত, ভূত। ফাহিম জিজ্ঞেস করে, কোথায় ভূত? রিকশান হাত উঁচু করে বলে, ওই গাছের আড়ালে ভূত আছে। সাব্বির ও ফাহিম সেদিকে যেতে থাকে। রিকশান তাদেরকে সেখানে যেতে বারবার নিষেধ করে, কিন্তু তারা কোনো কথা শোনে না। ফাহিম সেখানে যেতেই গাছের আড়াল থেকে সুন্দর একটি মেয়ে বের হয়ে আসে। তাকে দেখা মাত্রই রিকশান ভয়ে মাটিতে পড়ে যায়। ফাহিম মেয়েটির দিকে তাকিয়ে থাকে। সে বলে, আরে জেরিন, তুই এই সময় এখানে? জেরিন বলে, হ্যাঁ, আমি তোর অপেক্ষা করতে করতে এখানে চলে এসেছি। ভাবলাম এখন তুই বাড়িতে ফিরছিস, তাই আমিও চলে আসলাম। রিকশান বলে, এটা নিশ্চয়ই ভূত হবে, কেননা একটা মেয়ে এই বৃষ্টির সময় এখানে একা কি করবে? তখন জেরিন বলে, এইমাত্র আমি গাছের আড়াল থেকে জুতা দিয়ে আওয়াজ করেছি। রিকশান বলে, বাঁচা গেল, আমি তো ভেবেছিলাম এই নিশ্চিত একটা ভূত হবে। ফাহিম বলে, তোকে না কতবার বলেছি আমার পিছে এইভাবে পড়ে থাকবি না? জেরিন বলে, ফাহিম, তুই কোনোদিনও আমার মনের কথাটা বুঝবি না। তুই কি কিছুই বুঝিস না? আমি সব সময় কেন তোর পিছু পিছু ঘুরি? ফাহিমের এক জবাব, না, আমি বুঝতে চাই না। সাব্বির বলে, আরে, এ তো আমাদের ভাবি। তা চল, এখানে বৃষ্টিতে না ভিজে বাড়িতে চল। এ কথা বলে সাব্বির ও রিকশান সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায়। এদিকে তখনও তারা দুইজন সেখানেই দাঁড়িয়ে আছে। জেরিন ফাহিমকে বলে, এই, তোর মধ্যে কি হৃদয় নেই? আমি তোর কাছে কি চাই সেটা তুই বুঝিস না? ফাহিম বলে, না, আমার কোনো হৃদয় নেই। তখনই আকাশে বিকট আওয়াজে বজ্রপাত হয়। জেরিন তো সেই আওয়াজ শুনে দ্রুত গিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে। ফাহিম বলে, আরে, এই মেয়ে, তুই কি করছিস? ছাড় আমাকে। এই, কি হলো তোর? তখন জেরিন বলে, ছাড়বো না তোকে। দেখছিস না বজ্রপাত হচ্ছে, আমার ভয় করে, তাই তো তোকে জড়িয়ে ধরেছি। এক সময় তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা খানিকটা পথ যেতেই সেই বাঁশঝাড়ে সবগুলো বাঁশ অস্বাভাবিকভাবে নড়তে থাকে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি সেখানে তাণ্ডব নীলা চালাচ্ছে। তারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পুরোপুরিভাবে ভিজে যায়। ফাহিম কোনো কিছু না বলে বাড়িতে চলে যায়। এদিকে জেরিন তার কাছে কোনো পাত্তা না পেয়ে সেও মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। আর ভেজা শরীরে বাড়িতে ফেরায় তার মা তাকে অনেক বকে। তার মা বলে, এত বড় হয়েছিস, এখনো জ্ঞান বুদ্ধি কিছু হলো না দেখছি। এই সময় তোর বাড়িতে থাকার কথা, কোথায় গিয়ে বৃষ্টিতে ভিজে এসেছিস? দেখ মা, তুই মেয়ে মানুষ, তুই যদি এইভাবে যখন তখন বাইরে চলে যাস, লোকে কি বলবে? তোকে তো ভালো একটা ছেলে দেখে বিয়েও দিতে হবে নাকি? তুই যদি সবসময় এরকম করিস, তাহলে তোকে কে বিয়ে করবে? তখন জেরিন বলে, মা, আমি এখন ভালো মন্দ বুঝতে পারি, কোনটা ভালো আর কোনটা মন্দ, তা বোঝার বয়স আমার হয়েছে। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তখন তার মা বলে, দেখ মা, সন্তান যতই বড় হোক, মায়ের কাছে সে সব সময় ছোট্টই থেকে যায়। তোর বাবা জানলে তোকে কি করবে জানিস তো? জেরিন বলে, জানি মা, বাবা তো খালি পারে শাসন করতে, তাছাড়া বাবা কোনোদিনও আমাকে আদর করে কাছে টেনে দুইটা কথাও বলেনি। তখন জেরিনের মা বলে, ঠিক আছে, তুই এখন যা, পড়তে বস। জেরিন বলে, মা, আমি পড়বো না, আমার পড়তে একদমই ভালো লাগে না। তার মা বলে, মা জেরিন, এইসব বলতে নেই, আর জানিস তো পড়ালেখা ছাড়া কোনো মূল্য নেই। তখন জেরিন বলে, মা শোনো, আমার এসব পড়ালেখা একদমই ভালো লাগে না। এই কথা বলেই সে পোশাক পরিবর্তন করতে পাশের রুমে চলে যায়। এদিকে ফাহিম বাড়িতে পৌঁছাতেই তার মা বলে, বাবা রে, বৃষ্টিতে ভিজে আসলি কেন? কোথাও দাঁড়াইলেই তো পারতি। ফাহিম বলে, মা, আমি তো দাঁড়িয়েই ছিলাম,
ওই যে পাশের খোলা মাঠের পাশে যে বাঁশঝাড়টা আছে না, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। বৃষ্টি বেশি হওয়াতে ভিজতেই হলো। তার মা বলে, ঠিক আছে, তুই এখন গোসল করে আয়। ফাহিম গোসল সেরে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। তখন তার মা বলে, বাবা ফাহিম, কথাটা তোকে বলতে চাইনি, তবুও বলতে হচ্ছে। তুই জানিস তো ওই বাঁশঝাড়টা ভালো না, সেখানে খারাপ কিছু বিচরণ করে। ফাহিম বলে, মা, এসব তো লোকে মুখে শোনার কথা, কিন্তু আজ পর্যন্ত কেউ কি কিছু দেখেছে? জবাবে তার মা বলে, দেখ বাবা, লোকে মুখে যা শোনা যাচ্ছে তা কি আর এমনি এমনি ছড়িয়েছে? তোকে আমি আবারও বলছি, ভুলেও সেই বাঁশঝাড়ে আর যাবি না। দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসে, তখন ফাহিমের মা বলে, ফাহিম, একটু বাজার থেকে আয় তো, ঘরে পান সুপারি নেই, আর আসার সময় কিছু গুড় নিয়ে আসিস। ফাহিম বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই বলেই সে ঘরে থাকা বাইসাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে। সেই বাঁশঝাড়ের পাশ দিয়েই বাজারে যাওয়া লাগে। সে যখনই বাঁশঝাড়টা অতিক্রম করছিল, তখনই তার কিছুটা ভয় কাজ করছিল। সে ভয়ে ভয়ে বাঁশঝাড়ের পাশ কাটিয়ে বাজারে যায়। সেখানে গিয়ে পান সুপারি ও গুড় কিনে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। হাতে থাকা ফোনের টর্চের আলোতে সামনে এগোচ্ছে। সে যতই বাঁশঝাড়ের কাছে যাচ্ছে, ততই সে ভয় পাচ্ছে। যদিও সে এসব ভূত প্রেত বিশ্বাস করে না, তবুও সে কিছুটা ভয় পাচ্ছে। সে যখনই বাঁশঝাড়ের নিচে যায়, আচমকা বাঁশঝাড়ে ঝড়ো হাওয়া বইতে থাকে। সে ভয়ে ভয়ে দ্রুত সেই জায়গাটা ত্যাগ করতে যায়, কিন্তু তখনই বাঁশঝাড় থেকে কিছু একটা তার দিকেই আসে। কিন্তু সে বুঝতে পারে না এটা কি সত্যি নাকি তার মনের ভুল। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে তার সাইকেলের পিছনে কেউ একজন বসে আছে। সে ভয় পেয়ে যায়। যদিও সে কোনোদিনও এসব অদ্ভুত পরিস্থিতিতে পড়েনি, তারপরও আজ তার সাথে যা ঘটছে তাতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে লোকে মুখে অনেক শুনেছে, পিছন থেকে কেউ ডাকলে বা কিছু আন্দাজ করতে পারলে পেছনে তাকানো যাবে না, আর পেছনে তাকালেই বিপদ। তাই সে পেছনে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে। সে সাইকেল নিয়ে কোনো মতেই সামনে যেতে পারছিল না। অনেক কষ্টে কিছুটা গেলেও তার মনে হচ্ছে ভারী কিছু একটা তার সাইকেলের পিছনে ধরে রেখেছে। ফাহিম তার ঘাড়ে কারো নিঃশ্বাস ফেলার অনুভূতি উপলব্ধি করে। সে ভয়ে ভয়ে দোয়া দরুদ যা জানে তা পড়তে থাকে। একসময় সে বাঁশঝাড় থেকে অনেকটাই দূরে চলে আসে, তবুও তার কাছে সাইকেলটি ভারী মনে হচ্ছে। আর তখনই সে খেয়াল করে রাস্তার সামনে এক পাশ থেকে সাব্বির হেঁটে হেঁটে তার দিকে আসছে। এটা দেখে সে সাব্বিরকে ডাক দেয়। সাব্বির তার কাছে এসে বলতে থাকে, কিরে বেটা, ইদানিং তাহলে ডুবে ডুবে ভালোই প্রেম করছিস? ফাহিম সাব্বিরের কথাটা কিছুই বুঝতে পারছে না। সে জিজ্ঞেস করে, তুই এসব কি বলছিস? আমি আবার কবে প্রেমে পড়লাম? সাব্বির ফাহিমের কানে কানে বলে, প্রেমে না পড়লে কি এই রাতের বেলায় জেরিনকে সাইকেলে নিয়ে ঘুরছিস? সাব্বিরের মুখে এটা শোনা মাত্রই ফাহিম পিছনে ফিরে তাকায়। আর পিছনে ফিরে তাকাতেই সে যা দেখে তা দেখার পর তার চোখ কপালে উঠে যায়। সে খুবই অবাক হয়, সাথে অনেক ভয়ও পায়, কেননা এখন তার সাইকেলের পিছনে জেরিন বসে আছে। ফাহিম তো এটা দেখে ভয় পেয়ে সাইকেল ফেলে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ফাহিমের পিছু পিছু সাব্বিরও দৌড়ায়। তারা কিছুটা দূরে আসার পর পেছনে ফিরে তাকালে দেখে সেখানে কেউই নেই। ফাহিম বলে, দোস্ত, ভূত। সাব্বির বলে, আরে এইমাত্র তো জেরিনকে দেখলাম, মুহূর্তের মধ্যেই জেরিন কোথায় চলে গেল? ফাহিম বলে, আরে বেটা, ওইটা জেরিনের মতো দেখা গেলেও ওইটা জেরিন ছিল না। সাব্বির বলে, তাহলে কে ছিল? ফাহিম বলে, আরে ওটা একটা ভূত ছিল। সাব্বির বলে, আরে ফাহিম, তুই না এসব ভূতে বিশ্বাস করতি না, এখন হঠাৎই কোথা থেকে তোর মাথায় এসব ভূত চেপে বসলো? ফাহিম বলে, জানিস না তুই, গত রাতে আমি যখন বাইসাইকেল চালিয়ে বাঁশঝাড় অতিক্রম করছিলাম, তখনই সেখান থেকে কিছু একটা আমার দিকে আসে। তারপর থেকেই আমি বুঝতে পারি সাইকেলের পিছনে কেউ একজন বসে আছে।
আর সেটা কি ছিল তা তো নিজের চোখেই দেখেছিস। সাব্বির বলে, হ্যাঁ তা তো দেখেছি, তবে আমার মাথায় একটা বিষয় কাজ করছে না। বাঁশঝাড়ের ওই ভূতটা হঠাৎই তোর পিছু নিয়েছে কেন? আর সেটা দেখতে কেন জেরিনের মতোই ছিল? ফাহিম বলে, জানি না, হঠাৎই ভূতটি কেন আমার সাথে এমনটা করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সাব্বির বলে, তার মানে এতদিনে লোকে মুখে শোনা এই বাঁশঝাড়ের সত্যিই কিছু একটা আছে, যা আমরা আজ দেখেছি। তা এখানে দাঁড়িয়ে না থেকে সাইকেলটি নিয়ে আয়। ফাহিম বলে, আমার তো এখন সাইকেলের কাছে যেতেও ভয় করছে। যদি সেই ভূতটি আবারও আসে তাহলে কি হবে? সাব্বির বলে, আরে চল, কিছুই হবে না, আমি আছি না। এ কথা বলেই তারা সাইকেলটি নিয়ে দ্রুত সেখান থেকে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফেরা মাত্রই ফাহিমের অনেক জ্বর হয়। সে বিছানা থেকে উঠতেই পারছে না। পরদিন সকালে ফাহিমের অসুস্থতার খবর শুনে জেরিন ছুটে আসে। জেরিন তখন বলে, কিরে, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এখন কেমন আছিস? জবাবে ফাহিম বলে, আর বলিস না, হঠাৎই জ্বর হয়েছে, এখনও জ্বর কমেনি। তা তুই এ সময় এখানে কেন? তখন জেরিন বলল, আরে আমার সব তো তুই, আর তুই যদি অসুস্থ থাকিস এটা জেনেও আমি ঘরে কিভাবে বসে থাকতে পারি? তখন ফাহিম বলে, দেখ জেরিন, এসব পাগলামি করবি না বললাম, এসব কথা বাদ দে। তখন জেরিন বলল, তুই কি তোকে ভুলে যেতে বলছিস? দেখ, আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তুই কি না আমাকে এইসব বলছিস? তখন ফাহিম বলল, দেখ জেরিন, মা আসার আগেই এখান থেকে চলে যা বলছি। জবাবে জেরিন বলল, না, যাব না আমি। তুই কি করবি? আমি তো তোকে দেখতে এখানে এসেছি। প্রিয় মানুষটা অসুস্থ থাকলে কি আর স্বাভাবিকভাবে থাকা যায়? তুই হয়তো জানিস না, যখন থেকে তোর অসুস্থতার কথা জেনেছি তখন থেকে আমার এত বেশি চিন্তা হচ্ছিল, তোর কথা ভেবে আমার তো রাতে ঠিকমতো ঘুমও হয়নি। তখন ফাহিম বলল, মা হয়তো আসতেছে, যা এখান থেকে এখনই। তখন জেরিন বলে, আসুক না তোর মা, আজ উনি আসলে সবই জানতে পারবে। ইস, জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে। এই কথা বলে সে তার পরনের ওড়নার এক প্রান্ত পানিতে ভিজিয়ে ফাহিমের কপালে ধরে। তখন ফাহিম বলে, দেখ, আমার কিন্তু এসব ভালো লাগছে না, যা তো এখান থেকে। তখনই সেখানে ফাহিমের মা চলে আসে আর বলে, আরে জেরিন, তুমি এসেছ? জেরিন সালাম দিয়ে বলে, আন্টি, আপনার ছেলের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি তার কপালে ভেজা কাপড় রাখতে গেলেই সে রেগে যায়। উনি বলে, তা আমার ছেলের জন্য কবে থেকে তোমার এত দরদ হলো? জেরিন বলে, আন্টি, আপনি তো সবই জানেন, নতুন করে আপনাকে কি আর বলবো, কিন্তু আপনার ছেলে তো আমাকে দেখতেই পারে না। আন্টি, আপনার ছেলের খেয়াল রাখবেন, আমি এখন যাই। এই কথা বলেই জেরিন চলে যায়। সেদিন সাব্বির ও রিকশান একসাথে কলেজে যাচ্ছে। তারা বলতে থাকে আজ ফাহিমের জ্বরের জন্য কলেজে যেতে পারছে না। জানিস রিকশান, তোকে একটা কথা বলি, ভয় পাস নে আবার। রিকশান বলে, এখন তো দিনের বেলায়, তুই কি বলতে চাস বল, সমস্যা নেই। তখন সাব্বির বলে, জানিস, এলাকার ওই বাঁশঝাড় নিয়ে আমরা এতদিন যত কথা শুনেছি তা সবই সত্য। রিকশান কিছুটা ভেবে বলে, তার মানে তুই বলতে চাস বাঁশবাগানে সত্যিই ভূত আছে? সাব্বির বলে, হ্যাঁ রে, ওই বাঁশবাগানে সত্যিই ভূত আছে, আর সেই ভূতটাকে আমি গত রাতে দেখেছি। তখন রিকশান বলে, বলিস কি, তুই সত্যিই দেখেছিস? এ কথা বলেই রিকশান চমকে ওঠে। সেই সাথে রিকশান বলে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমি এই রাস্তায় চলাচল করা বন্ধ করে দেব। তুই আমার অনেক অনেক উপকার করলি। এখন থেকে আমি এই রাস্তায় চলাফেরাই করব না। প্রয়োজন হলে আমি পাশের নদী পার হয়ে যাব, তবু ওই বাঁশঝাড়ের নিচে দিয়ে যাব না। এটা বলার জন্য তোকে ধন্যবাদ। তখন সাব্বির বলে, আরে বেটা, তোকে নিয়ে আর পারা গেল না। মনে হচ্ছে রাতে আমি নয় বরং তুই ভূত দেখেছিস। তোর মতো ভিতর ঘরে যেই মেয়ে বউ হয়ে আসবে
তার কপালে যে কি আছে কে জানে। আমার তো মনে হয় বিয়ের পর তুই সন্ধ্যা হতেই বউয়ের আঁচল ধরে বসে থাকবি। তখন রিকশান বলে, দেখ সাব্বির, তুই কিন্তু বেশি বলে ফেলছিস। আজ ভয় পাই বলে এত কথা শোনাচ্ছিস। তুই জানিস না আমি বিয়ে করলে সাহসী একটা মেয়েকেই বিয়ে করব। তারা গল্প করতে করতে একটা সময় কলেজে পৌঁছে যায়। এদিকে দুপুরে জেরিন পুনরায় ফাহিমের বাড়িতে যায়। পাশে তার মা বসে আছে। জেরিনকে দেখে তার মা বলে, মা তুমি এসেছ? জেরিন বলে, হ্যাঁ আন্টি, ফাহিমের এমন দিনে না এসে থাকতে পারি। তিনি বলেন, ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি রান্নার কাজটা শেষ করি। এ কথা বলেই তিনি সেখান থেকে চলে যায়। ফাহিম তখনও চোখ বন্ধ করে আছে। জেরিন আস্তে আস্তে একটা হাত ফাহিমের কপালের কাছে নেয়, তারপর সেখানে স্পর্শ করে। তাতে সে বুঝতে পারে ফাহিমের জ্বর এখনও কমেনি। তখনই ফাহিম চোখ মেলে তাকায় আর বলে, কিরে জেরিন, তুই আবারও? জেরিন বলে, হ্যাঁ আমি এসেছি। তোর এই অবস্থা দেখে আমি কি না এসে থাকতে পারি? তোর দেখছি জ্বর একটুও কমেনি, মাথায় পানি ঢালবে? ফাহিম বলে, না, তুই এখান থেকে চলে যা। তখন জেরিন বলে, আরে তুই এমন করিস কেন? এতদিন সুস্থ থাকা অবস্থায় আমার সাথে কেমন আচরণ করছিস? এখন তো অন্তত একটু ভালোভাবে কথা বল। দেখ, তোর জন্য আমি তোর পছন্দের পায়েস রান্না করে নিয়ে এসেছি। ওঠ, একটু পায়েস খেয়ে নে। ফাহিম পায়েসের কথা শুনতেই উঠে বসে। পরক্ষণেই সে বলে, তুই রান্না করেছিস পায়েস আর আমি সেটা খাবো? এটা তুই ভাবলি কিভাবে? তোর পায়েস তুই খা। এখন যা এখান থেকে, আমাকে একটু একা একা থাকতে দে। জেরিন মন খারাপ করে খানিকটা সময় বসে থাকে আর বলে, যাব না আমি, তোকে পায়েস না খাইয়ে আজ আমি কোথাও যাচ্ছি না। এই কথা বলে সে পায়েসের বাটি হাতে নেয়, কিন্তু একটু পরই ফাহিম ঘুমিয়ে পড়ে। জেরিন পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ততক্ষণে ফাহিমের মা চলে আসে। তিনি এসে বলে, কি হলো, ফাহিম ঘুমিয়ে পড়লো নাকি? জেরিন বলে, হ্যাঁ আন্টি, আপনার ছেলে পায়েস না খেয়েই ঘুমিয়ে পড়ল। ফাহিমের মা বলে, ঠিক আছে মা, তুমি পায়েসটুকু রেখে যাও, ও ঘুম থেকে উঠলে আমি তাকে পায়েস খাইয়ে দেব। জেরিন কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। আর বাড়িতে ফিরতেই তার মা জেরিনকে বলতে থাকে, দেখ জেরিন, তুই যেভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছিস তাতে লোকে কি বলবে? জেরিন রাগে বলতে থাকে, দেখো মা, লোকের কথায় কান না দিলেই তো পারো। লোকে কি আমাদের ভালো দেখতে পারবে নাকি? লোকের কথায় কান দিও না। আর এটা জেনে রেখো, তোমার মেয়ে জেরিন কোনো ভুল পথে হাঁটছে না। তার মা বলে, ঠিক আছে জেরিন, এখন যা তো, ঘরের কাজগুলো শেষ কর। জেরিন তার মাকে ঘরের কাজে সাহায্য করে। এদিকে কলেজ ছুটি হলে সাব্বির ও রিকশান বাড়িতে ফিরছে। তারা আজও বাঁশঝাড় নিয়ে আলোচনা করছে। তারা এখনও বাঁশঝাড় থেকে অনেকটাই দূরে আছে। গল্প করার ফাঁকে রিকশান খেয়াল করে বাঁশঝাড়ের এদিক থেকে সুন্দর একটি মেয়ে হেঁটে হেঁটে তাদের দিকেই আসছে। মেয়েটিকে দেখা মাত্রই রিকশান হা করে সেদিকে তাকিয়ে থাকে। সাব্বির রিকশানের অন্যমনস্ক থাকায় খেয়াল করে রাস্তা দিয়ে সুন্দর একটি মেয়ে হেঁটে আসছে। এটা দেখে সাব্বির বলে ফেলে, দোস্ত, মায়াটাকে বুঝি তোর পছন্দ হয়েছে? রিকশান মুচকি হাসে। মেয়েটি যতই তাদের কাছে আসছে ততই রিকশান বেখেয়ালি হয়ে উঠছে। সে তো মেয়েটির দিকে তাকিয়ে চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। সাব্বির খেয়াল করে রিকশান তাকে রেখেই কিছুটা সামনে এগিয়ে গিয়েছে, আর সেখানে যেতেই মেয়েটি থেমে যায়। রিকশান এক দৃষ্টিতে মেয়েটির দিকে দেখছে। ততক্ষণে সাব্বিরও সেখানে চলে যায়। মেয়েটি তখন বলছে, আপনারা কি এই এলাকার? সাব্বির কিছু বলার আগে রিকশান বলে ওঠে, হ্যাঁ আমি এই এলাকার। আপনার কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারেন। মেয়েটি রিকশানকে উদ্দেশ্য করে বলে, আরে আপনি তো দেখতে খুবই সুন্দর, আমার তো আপনাকে খুবই ভালো লেগেছে। রিকশান তো মহাখুশি। সে বলে, আপনিও খুবই সুন্দর।
তখন রিকশান আরও বলে, আচ্ছা আপনার নামটা কি? মেয়েটি বলে, আমি পারুল। রিকশান বলে, বাহ, খুব সুন্দর তো আপনার নামটা। তা কি দরকার বলুন, এই বান্দা আপনার জন্য সব কিছুই করতে রাজি। পারুল বলে, আমাকে একটু সাহায্য করতে পারবেন? তখন রিকশান বলে, একবার বলেই তো দেখুন, আমি সাথে সাথেই করে দেব। রিকশানের এরকম কথাবার্তায় সাব্বির বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে পারুলের দিকেও তাকাচ্ছে। তখনই পারুল সাব্বিরকে দেখে চোখ মারে। সাব্বিরের কাছে মেয়েটিকে ভালো লেগে যায়। সেও বলতে থাকে, আপনি আমার সাথে কথা বলুন, আমি এই গ্রামের ছেলে, বলুন আপনার জন্য কি করতে পারি। মেয়েটি তখন বলে, তাহলে তো ভালোই হয়। সে বলে, দেখুন, আমি শহর থেকে এসেছি, আর আমি এখানে একটা কাজের সুবাদে এসেছি। আমি মূলত বিভিন্ন ফুল নিয়ে রিসার্চ করি। রিকশান তো বলেই ফেলে, আপনার যখন যেসব ফুল লাগবে শুধু আমাকে বলবেন, আমি সাথে সাথে আপনাকে ফুল এনে দেব। সাব্বিরও জিজ্ঞেস করে, তা আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? জবাবে পারুল বলে, আমি এখনও বিয়ে করিনি, আগে তো নিজের হাতে ক্যারিয়ার গড়ে নেই, তারপর ভালো দেখে একটা ছেলে পেলেই বিয়ে করব। রিকশান বলে, আমিও খুব ভালো ছেলে। সাব্বির বলে, আমিও খুব ভালো ছেলে। পারুল বলে, তা তো আপনাদের সাথে কথা বলেই বুঝতে পেরেছি। রিকশান জিজ্ঞেস করে, তা আপনার কি ফুল লাগবে বলুন। পারুল বলে, শহরে তো কম বেশি বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, কিন্তু কিছু ফুল আছে যা শহরে পাওয়া যায় না, তাই তো গ্রামে ছুটে আসা। রিকশান বলে, আপনি শুধু একবার বলুন কি ফুল লাগবে, গোলাপ, জবা, রজনীগন্ধা, বেলি, হাসনায়না, বলুন কোন ফুল লাগবে। পারুল বলে, আরে না না, আমার এসব ফুল লাগবে না, আমার লাগবে বাঁশ ফুল। রিকশান বলে ওঠে, আরে এটা কোনো ব্যাপার হলো, বাঁশ ফুলই তো, এ আর এমন কি? পারুল হেসে বলে, হ্যাঁ বাঁশ ফুল লাগবে। রিকশান মনে মনে ভাবে, এই মা, আমি মনে হয় ফেঁসে গেলাম, আমার দ্বারা বাঁশ ফুল এনে দেওয়া সম্ভব হবে না, কেননা আমি তো বাঁশঝাড়ের আশেপাশে যেতেও ভয় পাই। সাব্বিরও ভাবনায় পড়ে যায়। সে বলে, দেখুন, বাঁশফুল তো আমরা দেখি না, তবুও আপনি যেহেতু বলেছেন, আমি আপনাকে বাঁশফুল এনে দেব। রিকশান ভাবে, প্রেমটা বুঝি তার হয়েই গেল। এমনিতেও তার এই ভয়ের কারণে কোনো মেয়েই তাকে ভালোবাসে না, শেষে সুন্দরী মেয়েটাকে এভাবে পেয়েও এখন হাতছাড়া করতে হবে। সে রীতিমতো কান্না করতে থাকে। পারুল জিজ্ঞেস করে, আরে আপনি কান্না করছেন কেন? আপনার আবার কি হয়েছে? রিকশান বলে, কি হয়নি তাই বলুন, আপনি বাঁশফুল চেয়েছেন, কিন্তু আমি তো কোনোদিন বাঁশফুল দেখিইনি। পারুল বলে, তাই বলে কান্না করা লাগবে? দরকার হলে আপনারা আশেপাশে খুঁজে দেখুন, প্রয়োজনে আমি আপনাদেরকে অনেক টাকা দেব। তখন সাব্বির বলে, না না, তা লাগবে না, আমরা টাকার জন্য কিছু করি না, আমি তো চাই অন্য কিছু। রিকশান বলে, ঠিক আছে, আমি বাঁশফুলের খোঁজে বেরিয়ে পড়ব, কিন্তু আপনি কোথায় উঠেছেন আর কার বাড়িতে এসেছেন? পারুল হাত উঁচিয়ে বলে, ওই যে পাশে কয়েকটি বাড়ি দেখছেন, আমি এর পরের বাড়িতে উঠেছি, তবে আমি এখানে থাকব না, আমি প্রয়োজনীয় সব কিছু নিয়ে এসেছি, আমি শুধু ফুলের অপেক্ষাতে আছি। ঠিক আছে, আপনারা তাহলে ফুলের খোঁজ করুন, আমি বরং আমার কাজ করি। দুজনেই সেখান থেকে বাড়ির পথে হাঁটে। দুজনেই একটু পর পর পিছনে তাকিয়ে পারুলকে দেখে। পারুলের সৌন্দর্য তাদের দুজনকেই কাছে টানছে। যেই না সুন্দর মেয়েটি, সেই না সুন্দর তার কথা বলা। রিকশান বলে, ভাই, এটা কোনো কথা? দেশে এত এত ফুল থাকতে শেষে কিনা বাঁশ ফুল নিতে এসেছে। আমি তো বাঁশঝাড়ের আশেপাশে যেতেই ভয় পাই। সাব্বির মনে মনে ভাবে, এটা তো ভালোই হলো, রিকশান ভয়ে বাঁশঝাড়ের আশেপাশে যাবে না, আর সেই সুযোগে সে একাই বাঁশঝাড়গুলোতে ফুল খুঁজবে। যেই ভাবা সেই কাজ। বাড়িতে গিয়েই সাব্বির বাঁশ ফুল খুঁজতে বেরিয়ে পড়ে। যেভাবেই হোক তাকে বাঁশ ফুল খুঁজে পেতেই হবে, তা না হলে সুন্দরী মেয়েটা তার হাতছাড়া হয়ে যাবে। ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সাব্বিরের চোখের সামনে সুন্দরী মেয়েটির
চোখখানি ভাসছে। মেয়েটিকে দেখে সে তার প্রেমে পড়ে গেছে। এখন যেভাবেই হোক বাঁশফুল খুঁজতে হবে। সে প্রথমেই তাদের বাড়ির পাশের বাঁশঝাড়ে গিয়ে অনেক খোঁজে, কিন্তু সেখানকার বাঁশফুল পায়নি। এদিকে রিকশানও তার এক কাজিনকে সাথে নিয়ে বাঁশফুল খুঁজতে বেরিয়ে পড়ে। ততক্ষণে চারপাশে অন্ধকার ছেয়ে গেছে। তারা আশেপাশে যত বাঁশঝাড় ছিল সবগুলোই খুঁজতে থাকে, কিন্তু কারোর নজরে বাঁশফুল পড়ছে না। যেভাবেই হোক আজ তো বাঁশফুল খুঁজে বের করবেই। অন্যদিকে ফাহিমের জ্বর নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। এখন সে অনেকটাই সুস্থ অনুভব করছে। ফাহিম জেগে উঠতেই দেখে তার পাশের টেবিলে একটা বাটিতে পায়েস রাখা আছে। তখনই তার মনে পড়ে সে যখন ঘুমিয়েছিল তার ঠিক আগ মুহূর্তে জেরিন তার পছন্দের পায়েস নিয়ে এসেছিল, আর সে রাগ করে জেরিনকে তাড়িয়ে দিয়েছিল। তখন সে পায়েসের বাটি হাতে নিয়ে তৃপ্তি করে পায়েসগুলো খায়। সে পায়েসটা খাওয়ার পর থেকেই নিজের মধ্যে কেমন যেন একটা অনুভূতি টের পায়। মনে হচ্ছে পায়েস খাওয়ার পর তার ভেতরে অনেক কিছু ঘটে যাচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো পায়েস খাওয়ার পর থেকেই জেরিনের প্রতি তার ভালো লাগা কাজ করছে, আর কেমন যেন জেরিনকে দেখতে ইচ্ছে করছে। তাই সে ঘর থেকে তার মাকে না বলে জেরিনকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সাব্বির ও রিকশান পারুলের জন্য বাঁশফুল খুঁজতে থাকে। ফাহিম জেরিনের বাড়ির পথে হাঁটতে থাকে। সাব্বির কোথাও ফুল না পেয়ে সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ের দিকে হাঁটতে থাকে। এই রিকশানও তখন আশেপাশের বাঁশঝাড়ে ফুল খুঁজতে থাকে। তখন তার সাথে ফাহিমের দেখা হয়ে যায়। এই রাতের বেলায় রিকশান বাহিরে দেখে সে কিছুটা অবাক হয়। যেই রিকশান এতটা ভীতু যে রাতের বেলায় সে ঘর থেকে বের হতেও ভয় পায়, আজ এই সময় সে রাস্তায় কি করছে? তখন সে জিজ্ঞেস করলো, কিরে রিকশান, তুই এই সময় রাস্তায় কি করছিস? জবাবে রিকশান বলে, দোস্ত, আমার মনে ভয় ডর কিছুই নেই। ফাহিম জিজ্ঞেস করে, তোর মাঝে হঠাৎই এই পরিবর্তন কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিকশান হাসি মুখে বলতে থাকে, দোস্ত, আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়েছি, আর তার জন্য আমার মনে এখন কোনো ভয় নেই। তখন ফাহিম বলে, তাই বলে এই রাতের বেলায় রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর মানেটা কি? রিকশান বলে, মেয়ে তো নয় যেন আকাশ থেকে নেমে আসা পরী। আমি তো সেই পরীটাকে ভালোবেসে ফেলেছি। যদি আমি ফুলটা একবার পেয়ে যাই তাহলে সুন্দরী মেয়েটিকে আমি আপন করে নেব। ফাহিম তাকে থামিয়ে দিয়ে বলে, কি হয়েছে, আমাকে বিস্তারিত বলতো। রিকশান তাদের সাথে যা ঘটে গিয়েছে সব কিছুই খুলে বলে। ফাহিম বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর তোরা সেই সুন্দরী মেয়েটাকে আপন করে পেতে এই রাতের বেলায় ফুল খুঁজতে বেরিয়েছিস? আচ্ছা, মেয়েটার নাম কি? জবাবে রিকশান বলে, পারুল। তখন ফাহিম বলে, ঠিক আছে, তুই তাহলে ফুল খুঁজতে থাক, আমি গেলাম। ফাহিম জেরিনের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়। ওই সময়টাতে জেরিন তার মায়ের সাথে গল্প করছিল ও টেলিভিশন দেখছিল। ফাহিম জানালা দিয়ে আওয়াজ করতে জেরিন ঘর থেকে বেরিয়ে আসে। সে ফাহিমকে দেখা মাত্রই অবাক হয়ে তাকায়। ফাহিম বলে, কিরে, তুই আমাকে কি জাদু করেছিস? এখন যে আমি তোকে না দেখে থাকতেই পারছি না। জেরিন বলে, আমি তো এতদিন যাবৎ এই দিনটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। টেলিভিশনের আওয়াজ বেশি হওয়াতে তাদের কথোপকথন কেউ কোনো রকমে টের পায়নি। ফাহিম বলে, দেখ জেরিন, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তোর কথা মনে পড়ছিল। তোকে না দেখার কষ্ট আমার সহ্য হচ্ছে না, তাই তো এই রাতের অন্ধকারে তোর কাছে চলে আসলাম। জেরিন হাসি মুখে বলতে থাকে, এতদিনে তাহলে তুই আমার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিস। ফাহিম জেরিনের একটা হাত ধরে ফেলে, আস্তে আস্তে জেরিনকে কাছে টানে। জেরিন তার খুবই কাছে চলে আসে, আর তখনই ফাহিম জেরিনকে বুকে টেনে নেয়। আজ জেরিন অনেক খুশি। টেলিভিশনে খবর হচ্ছে, এক প্রতিবেদনে বলা হচ্ছে শহরে ভয়ঙ্কর এক অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। প্রথমে সেই অশুভ শক্তি পারুল নামে বিভিন্ন জায়গাতে যুবকদের আকৃষ্ট করে থাকে।
একসময় সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। এটুকু শুনে ফাহিমের চোখ তো কপালে উঠে যায়। জেরিন তাকে বলছে, ফাহিম, আমি তোমাকে ভালোবাসি। ফাহিম জেরিনকে কোনো কিছু না বলেই তাকে ছেড়ে সেখান থেকে দৌড়াতে থাকে। দেখতে দেখতে ফাহিম অন্ধকারে মিশে যায়। জেরিন সেদিকে তাকিয়ে ভাবতে থাকে, আশ্চর্য, হঠাৎ ফাহিমের কি হয়ে গেল? সে এইভাবে দৌড়ে চলে গেল কেন? জেরিন ঘরে ফিরে যায়। সাব্বির সেই চিরচেনা বাঁশঝাড়ের নিচে গিয়ে দাঁড়ায়। চারপাশে শুনশান পরিবেশ। অন্ধকারে সে টর্চের আলোতে বাঁশঝাড়ের দিকে তাকায়। সে দেখতে পায় বাঁশঝাড়ের একবারে উঁচুতে কিছু বাঁশফুল ফুটে আছে, যা দেখতে সাদা রঙের, কিছুটা সজনে ফুলের মতো দেখতে। সাব্বির তো মহা খুশি। এইবার আর পারুলকে তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সে দ্রুত অনেক কষ্টে বাঁশঝাড়ের বাঁশের সাহায্যে উপরে উঠতে থাকে। তার কিছুটা ভয় করছে। একসাথে অনেক বাঁশ থাকায় তার উপরে উঠতে কোনো সমস্যা হয়নি। এখন সে অনেকটা উঁচুতে আছে। তার ঠিক সামনেই সাদা বাঁশফুলগুলো। সে মনে মনে অনেক খুশি। সে মাটির দিকে তাকাতেই দেখে সে অনেক উঁচুতে আছে। তার হাত পা যেন কাঁপছে। সে ফুলগুলো ছিঁড়তে গেলেই খেয়াল করে পাশেই এক খণ্ড সাদা কাপড় উঠছে। হঠাৎই সেখানে ঝড়ো হাওয়া বইতে থাকে। বাঁশগুলো সব নড়তে থাকে। সে যখনই ফুল ধরতে যায় তখনই সেই সাদা কাপড়ের টুকরো তার চোখের সামনে চলে আসে। সে রীতিমতো বিরক্ত হয়ে যায়। তার চোখের সামনে পারুলের সুন্দর মায়াবী চোখখানি ভেসে ওঠে। যেইভাবেই হোক সে আজ ফুলগুলো নিয়েই যাবে। এদিকে ফাহিম সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ের দিকে দৌড়াতে থাকে। সে ভাবছে, এই পারুলই কি তাহলে টেলিভিশনে দেখানো সেই পারুল? না, আমাকে যেভাবেই হোক সাব্বিরকে বাঁচাতে হবে। সে দৌড়াতে দৌড়াতে সেই বাঁশঝাড়ের দিকে ছোটে। এদিকে কোথাও বাঁশফুল খুঁজে না পেয়ে রিকশানও তার ছোট ভাইকে নিয়ে সেই বাঁশঝাড়ের দিকে ছোটে। ফাহিম সেখানে পৌঁছে দেখতে পায় সেখানে আশেপাশে কোথাও কেউ নেই। সে বারবার সাব্বিরের নাম ধরে ডাকতে থাকে, সাব্বির, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। কিন্তু সাব্বিরের কোনো সাড়া নেই। হঠাৎই বাঁশঝাড়ের আড়ালে কারো চিৎকার শোনা যায়। ফাহিম পুনরায় সাব্বিরের নাম ধরে ডাকে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হাতে থাকা ফোনের টর্চের আলোতে যতদূর দেখা যায় তাতে আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সে সামনের দিকে এগোচ্ছে। এতদিনে সে এই বাঁশঝাড়ে দিনের বেলাতে আসতেও ভয় পেত। আর সে রাতের অন্ধকারে একাই চলে এসেছে। সেই চিৎকারটা পুনরায় শোনা যায়, কিন্তু এইবারও কাউকে দেখা যায়নি। ফাহিম টর্চ অন করে দিক বেদিক দেখতে থাকে। হঠাৎই তার নজর যায় একটা গাছের দিকে। সে দেখতে পায় গাছের আড়ালে কেউ একজন লুকিয়ে আছে। ফাহিম কিছুটা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। তখনই পিছন থেকে কারোর সাথে তার ধাক্কা লাগে। তাতে সে মাটিতে পড়ে যায়। সেদিকে তাকাতেই সে দেখতে পায় সেখানে রিকশান দাঁড়িয়ে আছে। তখন সে বলে, কিরে রিকশান, তুই এই সময় এখানে কেন? রিকশানও তাকে জিজ্ঞেস করে, তুই এই সময় এখানে কি করছিস? তখন ফাহিম বলে, আরে বলিস না, সাব্বির পারুল নামের একটা মেয়ের কথায় বাঁশফুল খুঁজে বেড়াচ্ছে। অনেক খুঁজেও ফুল না পেয়ে শেষে এই ভয়ঙ্কর বাঁশঝাড়ে চলে এসেছে। রিকশান বলে, আমিও তো ফুল খুঁজতে এখানে এসেছি। ফাহিম বলে, তোরা ভুল করেছিস। তোরা পারুল নামের মেয়েটির কথায় ফাঁদে পা দিয়েছিস। আমি টেলিভিশনের খবরে দেখলাম পারুল নামে কোনো এক অশুভ শক্তি ছদ্মবেশ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। রিকশান জিজ্ঞেস করে, তার মানে তুই বলতে চাচ্ছিস পারুল কোনো মানুষ নয়, সেই তবে অশুভ কোনো শক্তি? ফাহিম বলে, আমি সাব্বিরকে অনেক খুঁজছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। রিকশান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, বলিস কি তুই? তাহলে তো সাব্বির এতক্ষণে বাঁশফুল নিয়ে চলে গেছে। ফাহিম বলে, কিন্তু আমি এখানে 2বার কারো চিৎকার শুনেছি। রিকশান বলে, চল এখন বাড়ি ফিরে যাই। ফাহিম বলে, না রে, এখনই নয়। আমি ওই গাছের আড়ালে কাউকে লুকিয়ে থাকতে দেখেছি। চল না দেখি ওখানে কে লুকিয়ে আছে। রিকশান ভয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। ফাহিম মনে অনেক সাহস নিয়ে গাছটির সামনে গিয়ে দাঁড়ায়। সে কারো নিঃশ্বাস শুনতে পায়।
তখন সে জিজ্ঞেস করে, এই কে এখানে, সামনে আসো বলছি। তখন রিকশান ও তার ছোট ভাই সেখান থেকে ভয়ে বাড়িতে চলে যায়। ফাহিম বারবার বলেছে, আমার সামনে আসো, কিন্তু সেখানে কেউ কোনো সাড়া দেয় না। হঠাৎই সেখান থেকে হাসতে হাসতে জেরিন বেরিয়ে আসে। ফাহিম চমকে ওঠে। ফাহিম বলে, এই সময় জেরিন তুই এখানে কি করছিস? জেরিন বলে, তুই যেখানে আমি জেরিন তো সেখানেই থাকবো নাকি? ফাহিম বলে, তোকে তো আমি তোর বাড়িতে দেখে এসেছি, তুই এখানে আসলি কখন? জেরিন ফাহিমের কাছে দাঁড়ায়। সে ফাহিমের একটা হাত ধরে বলতে থাকে, এখানে এসে কি তবে অন্যায় করেছি? তখনই ফাহিমের চোখ যায় মাটিতে। সে মাটিতে কারো ছায়া দেখতে পায়। সে জেরিনকে কোনো কিছু না বলে সেই ছায়াটির দিকে কৌশলে তাকায়। এটি তো একটি গাছের ছায়া। দেখে তো মনে হচ্ছে গাছের মগডালে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে উপরে তাকাতেই যা দেখে তা দেখার পর সে খুব বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে চিৎকার করে সেখান থেকে উঠে পড়ে। ফাহিম দেখে বাঁশঝাড়ের উঁচুতে সাব্বিরের মৃতদেহ ঝুলে আছে, আর সাব্বিরের গলায় এখনও তার সামনে দাঁড়িয়ে থাকা জেরিনের চুল পেঁচিয়ে আছে। ফাহিম ভয়ে সেখান থেকে পালাতে থাকে। এদিকে জেরিন তাকে ডাকতে থাকে, এই তুই কোথায় যাচ্ছিস রে? তুই না আমাকে ভালোবাসিস? তাহলে আমাকে এখানে রেখে এভাবে পালাচ্ছিস কেন? ফাহিম কোনো কথা না বলে সামনে দৌড়াতে থাকে। ভয়ে ভয়ে কোনো রকমে ফাহিম বাড়ি ফেরে। পরদিন সকালে সে জানতে পারে এলাকাবাসী সবাই সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ের নিচে ভিড় জমাচ্ছে। মনে কৌতূহল নিয়ে ফাহিমও সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বাঁশঝাড়ের নিচে সাব্বিরের নিথর দেহ পড়ে আছে। চোখ দুটো তার এখনো তাকিয়ে আছে, হাতে তার কিছু বাঁশফুল। রিকশান ও ফাহিম ঠিকই বুঝে ফেলে সাব্বিরকে কে মেরেছে। ফাহিমও সাব্বিরকে ধরে কান্না করতে থাকে। সে বলতে থাকে, ও মেরেছে সাব্বিরকে, ওই শয়তানটা সবাইকে মেরে ফেলবে। রিকশান এসে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর বলে, কি বলিস তুই এইসব? সবাই কি ভাববে বল? সবাই তো আর এসব ভূত দেখেনি, আর এটা জানাজানি হয়ে গেলে তুই বিপদে পড়বি। তাই বলছি, যা কিছু হয়েছে সব ভুলে যা। ফাহিম রিকশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমার ভালো বন্ধুটা আমায় ছেড়ে চলে গেল, এটা হতে পারে না। ফাহিম চোখের পানি মুছতে মুছতে বলে, আমি এর শেষ দেখেই ছাড়ব। ছদ্মবেশী ওই পারুলকে একবার শুধু পাই, আমি তাকে শেষ করে ফেলব। শয়তান, তুই আমার বন্ধুকে মেরেছিস, আমি এর শেষ দেখেই ছাড়ব। রিকশান বলতে থাকে, বেটা, আমরা হলাম মানুষ, আর আমরা তো ভূতের সাথে পারবো না। শুনেছি ওদের অলৌকিক ক্ষমতা আছে, তারা চাইলে যখন যা খুশি ইচ্ছা করতে পারে। তাই বলছি, যা বলেছিস তা ফিরিয়ে নে। ফাহিম চিৎকার করে বলতে থাকে, কখনোই না, আমি ওই শয়তানটাকে শেষ না করা পর্যন্ত শান্ত হব না। আজ সে আমার বন্ধুকে মেরেছে, কাল সে আমার পরিবারের কাউকে মারবে। একসময় সবাই মিলে সাব্বিরের মৃতদেহটাকে বাড়িতে নিয়ে যায়। ফাহিম ও রিকশান সেই বাঁশঝাড়ের নিচে গিয়ে দেখে সেখানে সাব্বিরের হাতের ফুলগুলো মাটিতে পড়ে আছে। ফাহিম ফুলগুলো হাতে নিয়ে শপথ করে, ওই শয়তানটাকে আমি যে করেই হোক মারবই। এ কথা বলে সে কান্না করতে থাকে আর বলে, বন্ধু, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে তুই ক্ষমা করে দিস। তারা দুজনেই সাব্বিরের লাশটাকে দাফন করে আসে। এলাকাবাসীর সবাই এখন সেই বাঁশঝাড়ের নিচে যেতেও ভয় পায়। ফাহিম চুপচাপ বসে কিছু একটা ভাবছে। তখন রিকশান বলে, দোস্ত, এসব চিন্তা বাদ দে তো, তুই মানুষ হয়ে একটা অশুভ শক্তির সাথে কিভাবে লড়বি? ফাহিম বলে, আমি লড়ব, আর সেই লড়াইয়ে আমি হয় মরবো নয়তো মারবো। তখনই সেখানে জেরিন আসে। জেরিনকে দেখে ফাহিম তাকে কাছে ডেকে নেয়। ফাহিম তাকে জিজ্ঞেস করে, আচ্ছা জেরিন, তুই কি গত রাতে সেই বাঁশঝাড়ের এখানে গিয়েছিলি? জবাবে জেরিন বলে, তোর মাথা ঠিক আছে তো? যেই বাঁশঝাড়ের নিচে দিনের বেলায়ও আমি যেতে ভয় পাই, আর রাতের বেলায় সেখানে আমি যাব কিভাবে? ফাহিম বলে, ঠিক আছে, তুই এখন যা।
জেরিন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রিকশান জিজ্ঞেস করে, ফাহিম, তোর এই পাগল খেলা এখনই বন্ধ কর। আমি চাই না সাব্বিরের মতো তোরও অবস্থা এমন হোক। ফাহিম বলে, আমি ওই ভূতটাকে শেষ করেই ছাড়ব। রিকশানের এক জবাব, পারবি না তুই, কেননা ভূতেরা অনেক ছলনাময়ী হয়। তারা যে কোনো সময় যে কারো ছদ্মবেশ থেকে শুরু করে অনেক কিছুই তারা করতে পারে। তাই বলছিলাম শুধু শুধু এটা করতে যাস নে। এক সময় তারা সেখান থেকে চলে যায়। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। ফাহিম বাড়িতেই ছিল। জেরিন এসে তাকে ডাকতে থাকে। ফাহিম জিজ্ঞেস করে, তুই এ সময় এখানে কেন? জেরিন বলে, তোর কথা খুব মনে পড়ছিল তাই চলে আসলাম। ফাহিম বলে, দেখ জেরিন, তুই একটা মেয়ে মানুষ হয়ে এভাবে রাত বিরাতে ঘুরে বেড়াতে পারিস না। জেরিন বলে, আমাকে নিয়ে তোর এত চিন্তা হয় জানা ছিল না। ফাহিম তাকে নিয়ে বাইরে চলে যায়। জেরিনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার সময় রাস্তায় দুজনে অনেক গল্প করে। জেরিন জিজ্ঞেস করে, আচ্ছা, তোর বন্ধু সাব্বিরকে সত্যিই কি ভূতে মেরেছে? ফাহিম খানিকটা সময় চুপ করে থেকে বলে, হ্যাঁ রে, সাব্বিরকে বাঁশঝাড়ের ওই ভূতটাই মেরেছে। জেরিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, ভূত কি কখনো দেখা যায়? ফাহিম বলে, ভূত সবাই দেখতে পায় না, তবে অনেকে আবার দেখতেও পায়, কিন্তু সাব্বিরকে ভূতে মেরেছে। জেরিন বলে, আমি সব ভূতে বিশ্বাস করি না, তাই আমার কোনো ভয়ও নেই। ফাহিম বলে, দেখ জেরিন, বিশ্বাস কর বা না কর সেটা তোর ব্যাপার, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই সাবধানে থাকিস। এক সময় জেরিন তার বাড়িতে চলে যায়। ফাহিম রিকশানকে নিয়ে রাস্তায় বের হয়। সেই ভূতটাকে নিয়েই তাদের যত চিন্তা। কে জানে কখন কাকে মেরে ফেলে। রিকশান বলে, দেখ ফাহিম, এভাবে তুই ভূতের পিছু নিলে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং তুই একটা ভালো কবিরাজের শরণাপন্ন হলে ভালো হয়, কেননা তুই ভূতের সাথে লড়তে পারবি না। তাই বলছিলাম আমরা এখন কবিরাজের সাহায্য নিলে হয়তো ভালো হবে। ফাহিম বলে, তুই ঠিক বলেছিস, চল তাহলে কবিরাজের কাছে যাওয়া যাক। তারা খানিকটা পথ যেতেই প্রতিমধ্যে একটা মেয়ের দেখা পায়। মেয়েটা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহিম জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি, আর তোমার বাড়ির বা কোথায়? মেয়েটি কোনো জবাব দেয় না। রিকশান জিজ্ঞেস করে, এই রাতের বেলায় এখানে কি করছেন? মেয়েটি কোনো সাড়া না দিয়ে সেখান থেকে হেঁটে অন্যত্র চলে যায়। কিছুক্ষণের মধ্যে তারা কবিরাজের বাড়িতে পৌঁছায়। কবিরাজ তাদেরকে দেখেই বলে, তোরা বিপদে পড়ে এখানে এসেছিস নিশ্চয়, তা কী জন্য এসেছিস বল। রিকশান বলে, আমাদের এলাকায় সেই বাঁশঝাড়ের ভূতটি আমাদের এক বন্ধুকে মেরে ফেলেছে, আর সেটা আমি নিজ চোখে দেখেছি। এখন সে অন্য কাউকে শিকার বানাবে, তার আগেই আমাদের কিছু একটা করতে হবে। আপনি আমাদের উপায় বলে দিন, কিভাবে আমরা বাঁশঝাড়ের ভূতটাকে শেষ করতে পারবো। কবিরাজ একটু ভেবে বলে, তোদের চোখ কান খোলা রাখতে হবে। ওই ভূতটা তোদের আপনজন সেজে যে কোনো সময় তোদেরকে ধোকায় ফেলতে পারে, তাই সব সময় সাবধানে থাকবি। ফাহিম জিজ্ঞেস করে, ওই ভূতটাকে আমরা শেষ করব কিভাবে? কবিরাজ বলে, ভূতকে মারা এত সহজ কাজ নয়। ফাহিম জিজ্ঞেস করে, তাহলে উপায় কি? একটা তো উপায় বলুন, যাতে আমরা সেটাকে প্রতিহত করতে পারি, নয়তো সে যে কোনো সময় যে কারো প্রাণ নিতে দ্বিধা করবে না। কবিরাজ বলে, মেয়ে মানুষের থেকে সাবধানে থাকবি, আর তুই যে ভূতের কথা বলছিস সেটা মেয়েদের ছদ্মবেশ ধরে লোকজনের সাথে আসে, তাই মেয়েদের থেকে সাবধান। এই নেই তাবিজ, তোরা এটা সব সময় সাথে রাখবি, আর মনের সাহস নিয়ে চলবি। ফাহিম তাবিজটি তার হাতে নিয়ে জিজ্ঞেস করে, এই তাবিজ কি আমাদের রক্ষা করতে পারবে? এটা কি কাজ করবে? কবিরাজ বলতে থাকে, হবে হবে, তোর জেরিন যেভাবে তোকে পায়েস খাইয়ে বসে নিয়েছে, তোকে কালো জাদু করে তার প্রতি আসক্ত করে তুলেছে, ঠিক সেভাবেই এই তাবিজটিও কাজ করবে। তখন ফাহিম ভাবে, জেরিন তাহলে তাকে কালো জাদু করেছে, যার প্রভাবে সে জেরিনকে ভালোবাসতে শুরু করেছে। সে জেরিনের প্রতি ক্ষুব্ধ হয়।
তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিকশান বলে, দোস্ত, আমি কিছু টের পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমাদেরকে অনুসরণ করছে। ফাহিম আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না। তারা পুনরায় হাঁটতে থাকে, কিন্তু এইবারও কারো হাঁটার আওয়াজ শোনা যায়। ফাহিম থমকে দাঁড়ায়। কে আমাদের পিছু নিয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না? ফাহিম খেয়াল করে তাদের ঠিক পরেই একটা বাঁশঝাড়ে আকস্মিক জড়ো হওয়া বইতে শুরু করে। দুজনে থমকে দাঁড়ায়। ফাহিম রিকশানকে জিজ্ঞেস করে, তুই কি কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছিস? জবাবে রিকশান বলে, মনে হয় বাঁশঝাড়ে কিছু একটা আছে। চল, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যেতে হবে। তখন ফাহিম বলে, দাঁড়া, দেখ তো ওইটা আগে কি। রিকশান সেদিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। তারা দেখতে পায় বাঁশঝাড়ের উপরে লাল শাড়ি পরা একটি মেয়ে শূন্যে ভেসে আছে। মেয়েটির চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর। দুজনে ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখনই পেছন থেকে জেরিনের ডাক শোনা যায়। মুহূর্তের মধ্যেই ফাহিম থমকে দাঁড়ায়। রিকশান তাকে ডেকে বলে, কিরে, থামলি কেন? ফাহিম জবাব দেয়, জেরিন আমাকে ডাকছে। রিকশান দ্রুত ফাহিমের কাছে যায় আর বলে, আরে বেটা, ওইটা তোর জেরিন না, বাঁচতে চাইলে এখান থেকে পালা। ফাহিম বলে, না, এটা হতেই পারে না, জেরিন আমাকে ডাকছে, আমি তাকে এই রাতের বেলায় একা ফেলে যেতে পারি না। রিকশান বারবার তাকে বোঝায়, দেখ ফাহিম, এটা তোর জেরিন না, কবিরাজ আমাদের বলেছে ওই ভূতটা যে কোনো মেয়ের রূপ ধারণ করে আমাদের সামনে আসতে পারে। তুই কি কবিরাজের কথা ভুলে গেছিস? ফাহিম তার কথা শোনে না। সে আস্তে আস্তে জেরিনের দিকে এগোতে থাকে। রিকশান খেয়াল করে জেরিন দুহাত বাইরে ইশারায় ফাহিমকে ডাকছে। ফাহিম জেরিনের কাছে গিয়ে দাঁড়ায়। রিকশান বারবার তাকে সেখান থেকে চলে আসার জন্য বলছিল, কিন্তু ফাহিম যেন কিছুতেই তার কথা শুনছে না। শেষে রিকশান পাশেই দাঁড়িয়ে সব কিছু দেখছে। ফাহিম সেখানে যেতেই জেরিন তাকে বলতে থাকে, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছ কেন? ফাহিম বলে, তোকে ভালোবাসি বলেই তোর কাছে চলে আসলাম। জেরিন তাকে আলিঙ্গন করার জন্য কাছে ডাকে। তখনই রিকশান তাকে ডেকে বলতে থাকে, ফাহিম ভাই আমার, কথাটা একবার শোন, তুই যাকে জেরিন ভাবছিস সে তোর জেরিন না। কেননা তুই একবার চিন্তা করে দেখ, জেরিন তো তোকে তুই করে ডাকে, কিন্তু এই মেয়েটা তো তোকে তুমি করে সম্বোধন করছে, তাতেও কি তোর ঘোর কাটছে না? ফাহিম ভাবে, আরে রিকশান তো ঠিকই বলছে, জেরিন তো সব সময় তাকে তুই করে ডাকে, তাহলে আজ হঠাৎ জেরিন তাকে তুমি করে ডাকলো কেন? তার মানে রিকশান ঠিকই বলেছে। ফাহিম দ্রুত সেখান থেকে রিকশানের কাছে চলে আসে। তারা দুজনে প্রাণপণ দৌড়াতে থাকে। তখনও পেছন থেকে জেরিনের কণ্ঠ বারবার ফাহিমকে ডাকতে থাকে। রিকশান বলে, ভাই তুই ভুলেও পিছনে তাকাবি না, পিছনে তাকালেই তার বশে চলে যাবে। তারা দৌড়ে অনেকটা পথ চলে যায়। হঠাৎ রিকশান থেমে যায়। ফাহিম তাকে ডাকলে সে কোনো কথা বলে না। এই রিকশান, তোর কি হলো রে? তুই কথা বলছিস না কেন? রিকশান বলে, ফাহিম তুই চলে যা, আমি পারুলের সাথে দেখা করব। পারুল আমার জন্য অপেক্ষা করছে। ফাহিম অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এখানে তো কেউই নেই। রিকশান হাত উঁচু করে বলে, ওই যে পাশের বাঁশঝাড়ের নিচে পারুল আমার জন্য অপেক্ষা করছে। ফাহিম বলে, কিন্তু আমি তো সেখানে কাউকেই দেখতে পাচ্ছি না, তুই আমার সাথে চল, এখানে থাকলে বিপদ হতে পারে। এই কথা বলে সে রিকশানকে টানতে থাকে, কিন্তু রিকশান একটুও নড়ছে না। সে ক্রমশ বাঁশঝাড়ের দিকে হাঁটতে থাকে। ফাহিম ভয় পেয়ে যায়, কেননা তার বন্ধু সাব্বিরকে তো এই বাঁশঝাড়ের ভূতটাই মেরেছে। আজ সে রিকশানকে ডাকছে। যেভাবে হোক রিকশানকে সেখানে যেতে দেওয়া যাবে না। ফাহিম দৌড়ে গিয়ে রিকশানের সামনে দাঁড়িয়ে দুহাত মেলে বলতে থাকে, তুই সেখানে যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না। কিন্তু রিকশান তার কোনো কথাই শোনে না।
সে হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের একেবারে নিচে গিয়ে দাঁড়ায়। ফাহিম পাশেই দাঁড়িয়ে আছে, আর তখনই তার নজর যায় বাঁশঝাড়ের দিকে। সে দেখতে পায় বাঁশঝাড় থেকে লাল শাড়ি পরা সুন্দরী একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটিকে দেখা মাত্রই ফাহিম ভাবে এই হয়তো পারুল, যে ছদ্মবেশ ধরে এখানে আছে। কিন্তু সে তো মানুষ না। এই কথাটা রিকশানকে কোনোভাবেই বোঝানো গেল না। ফাহিম তখনও তাকে মেয়েটির কাছে যেতে নিষেধ করছে। রিকশান তার নিষেধাজ্ঞা না মেনে পারুলের কাছে যায়। পারুল তার দিকে তাকিয়ে হাসতে থাকে। ফাহিম স্পষ্ট বুঝতে পারছে পারুলের হাসিতে রহস্য লুকিয়ে আছে। মেয়েটা দুহাত বাড়িয়ে তাকে কাছে ডাকলে সে কাছে গিয়ে দাঁড়ায়। শেষে পারুল রিকশানকে জড়িয়ে ধরে, আর অমনি পারুল আচমকা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে। মুহূর্তেই রিকশানের হুঁশ ফিরে আসে। সে ভয় পেয়ে দৌড়ে ফাহিমের কাছে চলে আসে। পারুল চিৎকার করতে থাকে। দেখতে দেখতে সে ভয়ঙ্কর হতে থাকে। অবস্থা বুঝতে পেরে দুজনেই প্রাণপণে আবারও দৌড় দেয়। একসময় তারা বাড়িতে চলে আসে। সেই রাতে রিকশান ফাহিমদের বাড়িতেই থেকে যায়। পরদিন দুজনেরই প্রচণ্ড জ্বর হয়। ফাহিমের জ্বর হয়েছে জেনে জেরিন তাকে দেখতে আসে। আজও সে ফাহিমের জন্য পায়েস রান্না করে এনেছে। ফাহিম খানিকটা সময় জেরিনের দিকে তাকিয়ে থাকে। জেরিন বলে, এভাবে তাকিয়ে কি দেখছিস? ফাহিম বলে, তুই আমার চোখের সামনে থেকে দূরে সরে যা বলছি। জেরিন বলে, কেন? আমি আবার কি করলাম? তোর অসুস্থতার খবর জেনে আমি কি না এসে থাকতে পারি বল? ফাহিম বলে, দেখ জেরিন, আমার সাথে তর্ক করবি না বললাম। যেতে বলছি চলে যা। জেরিন বলে, কি রে, এই কদিন তো তুই ভালোই ছিলি, আজ হঠাৎই তোর কি হয়ে গেল? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? ফাহিম বলে, তোকে আমার সহ্য হচ্ছে না, তাই তুই এখান থেকে এই মুহূর্তেই আমার সামনে থেকে বিদায় হলে খুশি হব। জেরিন বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তার আগে তুই পায়েসটুকু খেয়ে নে। ফাহিম বলে, তোর পায়েস তুই খা, তোকে আর বিশ্বাস নেই, তুই আমার সাথে এমনটা করতে পারলি? তখন জেরিন বলল, কেন, আমি আবার কি করলাম? ফাহিম বলে, তুই আমাকে ভালোবাসিস না। যদি মন থেকে সত্যিই ভালোবাসতি তাহলে আমার উপর কালো জাদু করতি না। সি জেরিন, তুই আমার সাথে এমনটা করতে পারলি? তোকে আমি ভালো জেনেছিলাম, কিন্তু তুই কিনা নিজের স্বার্থে আমার উপর কালো জাদু করলি। জেরিন বলে, আমি তো তোকে আপন করে পেতে এটা করেছি, তাতে দোষের কি হলো? আমি তো তোকে ভালোবাসি। ফাহিম জেরিনের মুখ চেপে ধরে বলে, চুপ কর তুই, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোকে ভালোবাসি না, দূর হয়ে যা আমার সামনে থেকে, তুই কখনোই আমাকে পাবি না। তখন জেরিন বলে, তোরে না পাইলে আমি বাঁশঝাড়ে গিয়ে ফাঁসটা নিয়ে আত্মহত্যা করব। কথাটা শোনা মাত্রই ফাহিম জেরিনকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, মরে গেলেই বুঝি সব কিছুর সমাধান হয়ে যায়? আমার সামনে আর কখনোই এই ধরনের কথা বলবি না। জেরিন বলে, বলবো, 1000 বার বলবো, তোকে না পেলে আমি মরেই যাব। ফাহিম রেগে বলতে থাকে, চুপ, একদম চুপ, তোর এসব কথায় কোনো কাজ হবে না। আমি তোকে ভালোবাসি না। আর জেরিন, তোকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ওই বাঁশঝাড়ের আশেপাশেও যাবি না, কেননা সেখানে ভয়ঙ্কর এক প্রেতাত্মা আছে, যা তোর জন্য বিপদ হতে পারে। জেরিন বলেই ফেলে, তাহলে তো ভালোই হলো, আমি সেখানে যাব, আর ওই খারাপ আত্মাটা আমাকে মেরে ফেলুক। ফাহিম বলে, দেখ জেরিন, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না বললাম। জেরিন সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। ফাহিম চিন্তিত হয়ে পড়ে, এভাবে জেরিনের গায়ে হাত তোলাটা কি তার ঠিক হয়েছে? মেয়ে মানুষ কখন কি করে বসে তার ঠিক নেই। যদি সে সত্যি বাঁশঝাড়ে যায় তাহলে কি হবে? ফাহিম তার মৃত বন্ধু সাব্বিরের কথা ভাবে। সাব্বিরকে বাঁশঝাড়ে সেই প্রেতাত্মাই মেরেছে। না, জেরিনের ওপর নজর রাখতে হবে। পাগলিটা বুঝলো না আমি তাকে সত্যি সত্যিই ভালোবাসি। ফাহিম ঘর থেকে বেরিয়ে যায়। রিকশানকে সাথে নিয়ে তারা সেই চিরচেনা বাঁশঝাড়ের নিচে গিয়ে দাঁড়ায়। দিনের বেলায় সব কিছু ঠিকই আছে, কিন্তু রাত হলেই সব কিছু পাল্টে যায়।
জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন ফাহিম বলে, আচ্ছা রিকশান, পারুল নামের মেয়েটির সাথে কি আর কারো দেখা হয়েছিল? রিকশান বলে, সেটা আমি কিভাবে বলবো, আমি তো পারুলকে এখন দেখতে পাই না। ফাহিম কিছুক্ষণ ভেবে বলে, তার মানে ভূতটা এখন অন্য কারো ছদ্মবেশ ধরেছে হয়তো। আমাদের সাবধানে থাকতে হবে। কবিরাজ তো বলেছিল সাবধানে থাকতে। রিকশান বলে, আচ্ছা, আমরা সাবধানতা অবলম্বন করব। তখন ফাহিম বলে, জানিস, জেরিন আমাকে বলেছে তাকে ভালো না বাসলে সে বাঁশঝাড়ে গিয়ে গলায় ফাঁস দেবে। রিকশান বলতে থাকে, এ কি, জেরিনের এই কথা বলার পরও তুই তাকে ভালোবাসার কথা বলিসনি? ফাহিম বলে, আমি তো তাকে ভালোবাসি, কিন্তু তাকে বুঝতে দেইনি। এখন সে কিনা আমাকে না পেলে গলায় ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছে। রিকশান বলে, তাহলে তো জেরিনের ওপর তোর নজর রাখা উচিত। ফাহিম বলে, আমিও তাই ভাবছি। জেরিনকে আমি অনেক ভালোবাসি, তার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। রিকশান বলে, ঠিক আছে, এখন বাড়ি চল। এ কথা বলে তারা দুজনেই বাড়িতে ফিরে যায়। দিন শেষে সন্ধ্যা হয়ে আসে, চারপাশে অন্ধকারে ছেয়ে যায়। ফাহিম সন্ধ্যার সময়টাতে রুমে বসে আছে। তার জ্বর এখনো কমেনি, তাই কোনো কিছুই তার ভালো লাগছে না। হঠাৎই রিকশান দৌড়ে আসে আর বলে, কিরে ফাহিম, তুই এইখানে? ফাহিম বলে, কেন, কি হয়েছে? রিকশান বলে, আরে বেটা, তুই এইখানে বসে আসিস, এদিকে আমি তোর জেরিনকে একা একা হেঁটে সেই বাঁশঝাড়ের দিকে যেতে দেখেছি। ফাহিম বলে, বলিস কি? রিকশান বলে, হ্যাঁ ফাহিম, এইমাত্র সে রাস্তা দিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়েছে, হয়তো এতক্ষণে বাঁশঝাড়ের কাছেও চলে গিয়েছে। ফাহিম বলে, বলিস কি তুই এইসব? তাহলে তো আমাকে সেখানে যেতে হয়। এই কথা বলে সে রিকশানকে সাথে নিয়ে সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ের দিকে হাঁটতে থাকে। তারা বাঁশঝাড়ের নিচে এসে দাঁড়ায়, কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। ফাহিম জেরিনের নাম ধরে ডাকে, জেরিন, তুই কোথায় আছিস? সামনে আয়, আমি তোকে ভালোবাসি, এখন তো সামনে আয়। কিন্তু সেখানে জেরিনকে কোথাও দেখা যাচ্ছে না। দুজনেই একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। ফাহিম বলে, কি রে রিকশান, তুই না বললি জেরিন এখানে এসেছে, কিন্তু এখানে কোথাও জেরিন নেই তো। কোথাও তুই আমার সাথে মজা করছিস না তো? রিকশান বলে, দেখ ভাই, এখন তোর সাথে আমি কোনো মজা করছি না। আমি নিজের চোখে দেখেছি জেরিন লাল শাড়ি পরে এখানে আসছে। ফাহিম বলে, চল তাহলে আমরা বাঁশঝাড়ের ওই পাশটাতে গিয়ে খুঁজি, দেখি জেরিন সেখানে আছে হয়তো। এরকম একটা নির্জন জায়গাতে তারা জেরিনকে খুঁজতে বাঁশঝাড়ের ওই পাশে যায়, কিন্তু সেখানে গেলেও তারা সেখানে জেরিনকে খুঁজে পায় না। ফাহিম চিন্তিত হয়ে পড়ে, জেরিন কোথায় গেল? হঠাৎই রিকশানের চোখ যায় বাঁশঝাড়ের দিকে। সে দেখতে পায় জেরিন বাঁশঝাড়ের চূড়ায় একটি বাঁশ ধরে ভেসে আছে। এটা দেখার পর সে ভয় পেয়ে যায়। ফাহিম তার ভয়ের কারণ জানতে চাইলে রিকশান বলে, ভাই, তুই একবার বাঁশঝাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখ। ফাহিম সেদিকে তাকাতেই ভয়ে পেয়ে যায়। বাঁশঝাড়ের একেবারে চূড়ায় জেরিন দাঁড়িয়ে আছে, যা দেখার পর ফাহিম ভয় পেয়ে যায়। এরপর বলে, কিরে জেরিন, তুই এত উঁচুতে কি করছিস? আর এত উঁচুতে উঠলি কিভাবে? জেরিন কোনো কথা বলে না। আবার বলে ফাহিম, কি হলো জেরিন, কথা বলছিস না কেন? জেরিন, তুই নিচে নেমে আয় বলছি। এতক্ষণ পর জেরিন মুখ খুলে। সে বলতে থাকে, নামবো না আমি, তুই উপরে এসে আমাকে নামিয়ে নে। ফাহিম বলতে থাকে, দেখ জেরিন, এত উঁচু থেকে পড়ে গেলে বাঁচবি না, তাই বলছি সাবধানে নিচে নেমে আয়। জেরিন বলে, তুই এসে আমাকে নামিয়ে নে। ফাহিম বাধ্য হয়ে বাঁশ বেয়ে উপরে উঠতে থাকে। ফাহিম অনেকটা উপরে উঠে যায়। রিকশার নিচে দাঁড়িয়ে আছে। ফাহিম বারবার বলছে, ভয় পাস নে, আমি এসে গেছি। তখনই বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে থাকা রিকশান খেয়াল করে রাস্তা দিয়ে কে যেন তাদের দিকেই আসছে। এটা দেখা মাত্র সে তাকিয়ে থাকে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কে আসছে, তাই সে খানিকটা সময় তাকালে বুঝতে পারে এটা জেরিন। জেরিনকে রাস্তায় দেখা মাত্র রিকশান ভয় পেয়ে যায়। সে ভাবে জেরিন যদি রাস্তায় থাকে তাহলে এখন যে বাঁশঝাড়ে আছে সেটাকে। এটা ভাবতেই সে বলতে থাকে, ফাহিম,
ভাই আমার তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি, এখানে যা কিছুই ঘটতে চলেছে তা খুবই ভয়ঙ্কর। ফাহিম জিজ্ঞেস করে, কেন রে, হঠাৎ তুই এসব বলছিস কেন? রিকশান বলে, ভাই এখন এত কথা বলার সময় নাই, তুই জলদি নেমে আয় তো। ফাহিম বলে, আমি জেরিনের খুবই কাছে চলে এসেছি, তাকে রেখে আমি যেতে পারবো না। রিকশান বলে, আরে বেটা ওইটা জেরিন না, বাঁচতে চাইলে দ্রুত সেখান থেকে নিচে নেমে আয়। ফাহিম বলে, তুই কি বলছিস এসব? রিকশান চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি সত্যি বলছি, ওইটার থেকে দূরে থাক ভাই, জেরিন তো এখন আমার পাশে দাঁড়িয়ে আছে, তুই দেখ জেরিন আমার পাশে দাঁড়িয়ে আছে। ফাহিম সেখানে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়, সত্যিই তো, জেরিন তো রিকশানের পাশেই দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবে, তাহলে এটাকে। এসব ভেবে সে সেখানে তাকাতেই দেখে সেখানে ভয়ঙ্কর একটা মেয়ে ভেসে আছে, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। সে মেয়েটির ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। নিচ থেকে জেরিন ও রিকশানও চিৎকার করে বলতে থাকে, ফাহিম তুই সেখান থেকে দ্রুত নেমে আয়। ফাহিম সেখান থেকে নামতে গেলে সেই ভয়ঙ্কর মেয়েটি তার মাথার চুল দিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে ফেলে। ফাহিমের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। নিচ থেকে জেরিনের চিৎকার করে বলছে, আমার ফাহিমকে কেউ বাঁচাও, আমি ফাহিমকে ছাড়া বাঁচতে পারবো না। রিকশান দ্রুত বাজারে গিয়ে ফাহিমকে নামাতে যায়। তখনই ভয়ঙ্কর সেই মেয়েটি রিকশানেরও গলা ধরে ফেলে। রিকশানও সেখানে ফেসে যায়। আর সে সব থেকে বেশি অবাক হয় এটা দেখে। সে দেখতে পায় নিচে দাঁড়িয়ে থাকা জেরিন কোনো মানুষ না। জেরিন রহস্যময় একটা হাসি দিয়ে বলতে থাকে, আজ আমি একসাথে দুইটা শিকার পেয়ে গেছি। আজ তো আমি তোদেরকে মেরে আমার শক্তি দ্বিগুণ করে ফেলবো। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে সে ফাহিম ও রিকশানকে বাঁশের সাথে বেঁধে ফেলে। ভয়ঙ্কর দেখতে মেয়েটা তাদের সামনে এগিয়ে আসে, তারপর বলে, এখন তোদেরকে আমি শেষ করে ফেলবো। মেয়েটা রিকশানকে ধরতে যায়, ঠিক তখনই সেখানে সেই কবিরাজের আগমন ঘটে। কবিরাজ বলতে থাকে, অনেক হয়েছে তোর খেলা, এইবার আমার হাতে তোর বিনাশ ঘটবে। ভয়ঙ্কর মেয়েটি তাদেরকে ছেড়ে দিয়ে কবিরাজের সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে দুইজনে বাঁশঝাড় থেকে নিচে নেমে আসে। কবিরাজ বলে, অনেক তো মানুষকে ভয় দেখিয়েছিস, এইবার তোর অন্ত হবেই হবে। এটা বলে সে তন্ত্রমন্ত্র পড়তে থাকে। একসময় সে হাতে থাকা বোতলে প্রবেশ করানোর জন্য সেই ভয়ঙ্কর ভূতটাকে আহ্বান করে। ভূতটা কিছুতেই বোতলে প্রবেশ করতে চাচ্ছে না। কবিরাজ বাধ্য হয়ে ভূতটাকে বোতলে ভরে ফেলে। ফাহিম ও রিকশান দৌড়ে সেখানে যায়। তারা জিজ্ঞেস করে, এই বোতলটি এখন কি করবেন? কবিরাজ বলে, বোতলটি এই বাঁশঝাড়ের নিচে মাটি চাপা দিতে হবে, তারপর এই বাঁশঝাড়টিকে পরিত্যক্ত ও নিষিদ্ধ করতে হবে। যদি কেউ কোনোদিনও ভুলেও এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটে, তাহলে ভূতটি পুনরায় জেগে উঠবে। তাই সবার খেয়াল রাখতে হবে যাতে করে কেউ বাঁশঝাড় থেকে বাঁশ না কাটে। তারপর এলাকাবাসীর সাহায্য নিয়ে বাঁশঝাড়টিকে চারপাশ থেকে দেয়াল করে বন্ধ করা হয়। এখন কেউ চাইলেও এত উঁচু দেয়াল পার করে সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর দেখা যায় ফাহিম ও জেরিন একসাথে বসে গল্প করছে। তাদের গল্প চলতেই থাকে। তো ইমরান ভাই ও সম্মানিত শ্রোতা বন্ধু, এই ছিল আজকের ঘটনা। আশা করি সবাই ঘটনাটি উপভোগ করেছেন। আজকের মতো এখানেই শেষ করলাম। কথা হবে অন্য কোনো নতুন ঘটনায়। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যিই ভাই ঘটনাটা বেশ টুইস্ট এবং রহস্যময় একটা ঘটনা ছিল। দুর্দান্ত, এক কথায় অসাধারণ একটি ঘটনা ভাই। ধন্যবাদ এত সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটা লিখে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আরাফাত ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকে আর আমাদের এই কথাবার্তা সুদীর্ঘ করবো না, শুধু এতটুকুই বলবো, লিসেনার্স আপনারা আপনাদের জায়গায় থেকে
বন্যায় কবলিত সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। আর আমার একটা বিষয় খুবই কষ্টজনক লেগেছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ওই বন্যা কবলিত জায়গায় যে সকল ভাইয়েরা তাদের নৌকা ভাড়া খাটাচ্ছেন বা যেই সকল ভাইয়েরা তাদের নৌকাগুলোকে ভাড়া দিচ্ছেন, তাদের মধ্যে কি মানবিকতা বলতে কিছুই নেই? মানে আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদের জন্য আমরা বিভিন্ন স্থান থেকে আপনাদের অঞ্চলে যাচ্ছি। সেখানে আপনারা কি করছেন? একটা নৌকার ভাড়া যেখানে রেগুলার হতে পারতো ৫,০০০, ১০,০০০ টাকা, সেটা আপনারা চেয়ে বসতেছেন ৫০,০০০, ১,০০,০০০ টাকা। এটা কি আদৌ মানবিক? এটা কি আদৌ ভালো মানুষের কাজ? আমার আপনাদের জন্য কিছুই বলার নাই। আপনাদের জন্য শুধু এতটুকুই বলবো, আমি আপনাদের মতো মানুষদেরকে ধিক্কার জানাই যে আপনারা মানুষ। আপনাদের আপনারা পশুর থেকেও অধম। যাই হোক, আমার কথায় হয়তো অনেকেই মনে আঘাত পাবেন। আঘাত পাইলেও ভাই আমি যেটা সত্য কথা, যেটা উচিত কথা সেটা আমি বলবোই। আপনারা আপনাদের জায়গায় থেকে ঠিক করছেন না এটা। মানুষ হন। তো বন্ধুগণ, আর আমি সুদীর্ঘ করতে চাচ্ছি না আজকের এই এপিসোডটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।